Good morning, all of you. Welcome to Exam Verse. Today, we are going to start topic start environment and ecology, day 2, biodiversity, hotspots, and IUCN red list. তো তাড়াতাড়ি শুরু করি আমরা। প্রথমে বায়োডাইভার্সিটি বেসিক থেকে শুরু করব। টাইপস অফ বায়োডাইভার্সিটি প্রথমে আছে জেনেটিক ডাইভার্সিটি, মানে ভেরিয়েশন উইথ এ স্পেসিস, এক্সাম্পল ডিফারেন্ট ভ্যারাইটিস অফ রাইস। একটা প্রোডাক্টের অনেকটি ভ্যারাইটিস থাকতে পারে, যেমন রাইস, চাল। চালে অনেকটি ভ্যারাইটিস থেকে যায়, সিদ্ধ চাল, লাল চাল, কালো চাল, ঠিক আছে, পোলাওর চাল, এইটা চাল, সেটা চাল, বা চালের নামও আছে, ঠিক আছে। তো মানে এগুলো হলো ভ্যারাইটিস। নেক্সট, স্পেসিস ডাইভার্সিটি, যেমন ভ্যারাইটি অফ স্পেসিস ইন এ এরিয়া। এক্সাম্পল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে এরিয়া আছে সেই এরিয়াতে যেমন একটা জন্তু পাওয়া যায়, সেটা ওই স্থানের কিছু খাপ নিয়ে থাকে, তো তাকে আমরা কি বলি, স্পেসিস বলি, ঠিক আছে। ওই জায়গা যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? সুন্দরবনে পাওয়া যায়। ওই রকম পার্টিকুলার স্পেসিসগুলো পার্টিকুলার স্থানে পাওয়া যায়, তাকে আমরা ভ্যারাইটি অফ স্পেসিস ইন এ এরিয়া হিসাবে কাউন্ট করি। আচ্ছা, তো নেক্সট আমরা যাবো ইকোসিস্টেম ডাইভার্সিটি, ভ্যারাইটি অফ ইকোসিস্টেমস, ফরেস্ট, ডেজার্ট, গ্রাসল্যান্ড, ওয়েটল্যান্ড আর অ্যাকোয়াটিক, ঠিক আছে। ইকোসিস্টেমে ডাইভার্সিটিতে আমরা দেখছি যে কি আছে, ফরেস্ট আছে, ডেজার্ট আছে, গ্রাসল্যান্ড আছে, ওয়েটল্যান্ডস আছে আর অ্যাকোয়াটিক আছে। এর হলো বায়োডাইভার্সিটির তিনটা মেইন পয়েন্ট। নাও নেক্সট টপিকে আমরা দেখি যদি ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি কেন আমাদের জন্য প্রয়োজনীয় বা উপযোগী এবং প্রয়োজন। প্রথমে ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রথমে কি করতে হবে, ইকোলজিক্যাল ব্যালেন্স করতে হবে। তারপর ফুড সিকিউরিটি, তারপর কি হবে, ফুড সিকিউরিটি। নেক্সট, সোর্স অফ মেডিসিন, সোর্স অফ মেডিসিন, মেডিসিনের কাজে আসছে, এবং ইকোনমিক ইম্পর্টেন্সের কারণে আমরা বায়োডাইভার্সিটিকে নিই। তারপর বায়োডাইভার্সিটি ক্লাইমেট রেগুলেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয়। তারপর অ্যাস্থেটিক অ্যান্ড রিক্রিয়েশনাল ভ্যালু। অ্যাস্থেটিক মানে অর্গানিক এবং তাকে পুনরাবৃত্ত বা পুনরভাবে তৈরি করা আমাদের ভ্যালু ক্রিয়েট করে, সেটা আমরা বুঝে নিই যে বায়োডাইভার্সিটির ইম্পর্টেন্স কি। তো এই হলো বায়োডাইভার্সিটির মেইন ইম্পর্টেন্স গুলি। 3 নম্বরে আমরা জানবো যে থ্রেটস টু দি বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি যে শত্রুরা আছে সেটা কি। হ্যাবিটেট লস, যেমন ডিফরেস্টেশন, আরবানাইজেশনের কারণে গাছগাছাড় ইত্যাদি লস হয়। তারপর পলিউশনের কারণে এয়ার, ওয়াটার এবং সয়েল টক্সিক গ্যাস রিলিজ হয় বা টক্সিসিটি, যেমন জলকে ড্যামেজ করে, বায়ুকে ড্যামেজ করে এবং সয়েলকেও ড্যামেজ করে। ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়, গ্লোবাল ওয়ার্মিং করে আর্থের লোয়ার লেয়ার বা দি সারফেস লেয়ারের যে টেম্পারেচার থাকে সেটা বেড়ে যায়, ফলে কি হয়, ওশেনিক লেভেলে আইসবার্গগুলা ধীরে ধীরে গলা শুরু হয় বা গলে যায় এবং ওশেন লেভেলের জল বেড়ে যায়, সুনামি ইত্যাদি প্রচুর পরিমাণে দেখতে এবং ফ্লাডগুলি দেখতে পাওয়া যায়। তাছাড়া এই যে মানে অনিয়মিতভাবে বৃষ্টিপাত, রুদ্র বা গরমি, সামার, এইসব যেভাবে সিস্টেমেটিকভাবে চলতো সেটা ধীরে ধীরে পরিবর্তন হইতেছে। সামটাইম ঠান্ডার সময় 1 মাস আগে ঠান্ডা শুরু হয়ে যায়, 2 মাস পরে শেষ হয়। সামটাইমস সামারে বেশি গরম দেখতে পাওয়া যায় কম্পারেটিভলি লাস্ট নর্মাল ইয়ার্সগুলো থেকে 10-15 বছর আগে যেরকম ছিল সেরকম নেই বর্তমানে। এইসব কারণগুলো গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট, ইনভেশন স্পেসিস, এলিয়েন স্পেসিস। ইনভেশন স্পেসিস মানে হলো এমন স্পেসিস যেগুলা আমাদের সরাসরিভাবে নেই, লুপ্তপ্রায় অবস্থায় বা সরিয়ে গেছে বললে আমরা বুঝতে পারি।
নেক্সট ওভার এক্সপ্লয়টেশন, যেমন হান্টিং, ওভার ফিশিং। বেশি লোভ লালচে গিয়ে কি হয়, হান্টিং, ওভার ফিশিং ইত্যাদিতে আমরা কি দেখি যে আমরা বেশি তাড়াতাড়ি ন্যাচারাল রিসোর্সকে শেষ করে দিচ্ছি। পশু পাখি হোক, মাছ হোক, যাই হোক, তেল ইত্যাদি খনিজ পদার্থ সবকিছু এখানে আছে। ন্যাচারাল ক্লাইমেটিস, যেমন ফরেস্ট ফায়ার, ফ্লাড, ড মানে কি খরা, ঠিক আছে, ইত্যাদি দেখতে আমরা পাই। সেটা আমরা জানবো বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পট জিওগ্রাফি পার্টে আমি অলরেডি এইসব ডিসকাস করে নিয়েছি, তারপরও জাস্ট রিভিশন পারপাসে আমরা একটা দেখবো। বায়োডাইভার্সিটি হটস্পটে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট মানে বায়োডাইভার্সিটি মেইন যে জায়গাগুলা ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। জিওগ্রাফি পারে ডিটেল ডিসকাস করি কি, এই পারে একটু রিভিশন ওয়াইজ ডিসকাস করবো। কিন্তু সেটা ইকোসিস্টেম ইকোলজি বায়োডাইভার্সিটি পার্টে আসে। Now, biodiversity hotspots at region with the exceptional high biodiversity and high endemism facing serious threats. Biodiversity hotspot মানে হলো মানে অসাধারণভাবে কোনো একটা বায়োডাইভার্সিটি আছে, যেখানে অসাধারণ মানে এমন এক জায়গা আছে বা এমন এক স্পেসিস আছে এমন কোনো জায়গায়, সেটা সব জায়গায় সব স্থানে পাওয়া যায় না, রেয়ার। তো এইসব যেগুলি স্থান আছে, জায়গা আছে, আর যে স্পেসিস গুলি, সেগুলি কি ধীরে ধীরে লুপ্ত বা হইতে কম হইতেছে, তাকে বলে হাই এন্ডিজম। এন্ডিজম মানে শেষ হওয়া, ফেসিং সিরিয়াস থ্রেটস। শেষ হওয়াটাই হলো আমাদের সবচেয়ে বড় কি ওয়ার্নিং, ঠিক আছে। তো শেষ হওয়াই হলো ওয়ার্নিং, মানে বাংলায় বলি লুপ্ত প্রায় হওয়া, মানে তাদের যে অবস্থান ছিল সেটা বর্তমানে নেই। আমরা জানি না যে অনেকটা পশু পাখি, অনেকটা গাছগাছালি, অনেকটা জীবজন্তু কত বছর আগে ছিল, বর্তমানে তাদের নামও নেই। তাদের পরিচিতি শুধু ফটোতে আছে, বইয়ের বুকে আছে, কিন্তু বাস্তবে তাদেরকে আর দেখা যায় না। হটস্পট ক্যাটেরিয়াতে যদি দেখি আমরা অ্যাটলিস্ট 1500 এন্ডেমিক ভাস্কুলার প্ল্যান্টস, 1500টি ভাস্কুলার প্ল্যান্টস, এন্ডেমিক মানে নেই, মানে শেষ হইয়া যাইতেছে। লস্ট 70% অফ অরিজিনাল হ্যাবিটেট, আর 70% অরিজিনাল হ্যাবিটেট গুলি নেই, কেসে হয়ে গেছে, গায়ব। তো তোমরা বর্তমানে সরাসরি দেখতে পারতো মার্কেটে যা শাকসবজি আছে বা অন্য তাও প্রোডাক্ট আছে, সবটা কি হাইব্রিড। বর্তমানে সব কেসে হাইব্রিড। কেন হাইব্রিড? কারণ অরিজিনাল প্রোডাক্টগুলি যে সিডগুলি আছে, সিডগুলি পর্যন্ত শেষ হয়ে গেছে, তাই তারা সাইন্টিফিক ভাবে সিডগুলিকে একটা আরেকটার সঙ্গে জিন ট্রান্সফার করিয়ে বা মিলিয়ে নতুন ভাবে প্রোডাক্টগুলি বানিয়েছেন। আর কোনো রাস্তা নেই বলে, তো আমরা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছি না। ইন্ডিয়াস বায়োডাইভার্সিটি হটস্পটে যদি আমরা কথা বলি, 4টা বায়োডাইভার্সিটি আছে মেনলি: হিমালয়া, ইন্দো বর্মা, ওয়েস্টার্ন ঘাটস অর শ্রীলঙ্কা অ্যান্ড সুন্দরবন। মেনলি এই 4টি বায়োডাইভার্সিটি ইন্ডিয়াতে আছে। হিমালয়ার সাইটে আমরা দেখবো অরুণাচল প্রদেশ আছে, সিকিম আছে, নর্থ বেঙ্গল আছে, ঠিক আছে। ইন্দো বর্মা সাইটে দেখবো আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া আছে, আসাম আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, ত্রিপুরা আছে। এইসব বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি যদি কোনো ডাউট থাকে, বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া আমরা বুঝতে পারছি না, শুধু কথা দেখো বায়োডাইভার্সিটিকে যদি সাধারণ ভাষায় বুঝো, যে জায়গায় গাছগাছালি আছে, জীবজন্তু আছে, নদী নর্দমা আছে, পন্ডস আছে, লেকস আছে, ন্যাচারাল সব বস্তুবিলাক আছে, আর এইটাই প্রকৃতির সৌন্দর্যকে ধরিয়ে রাখে, তাকে আমরা বায়োডাইভার্সিটি বলি। আর ডাইভার্সিটি মানে ছড়িয়ে আছে। এই যে ছড়িয়ে থাকা অবস্থা, যে ন্যাচারাল যেটি আমাদের কাছে কি বলি আমরা এটাকে,
ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল সম্পত্তি ধন যেটাকে বলি আমরা ন্যাচারাল সম্পত্তি, সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলি। এই সব কোথায় কোথায় আছে ভারতে? হিমালয়ের সাইটে যেগুলি সাইট আছে তাতে প্রথম আমরা পাই অরুণাচল প্রদেশ, যেমন হিমালয়ের এই সাইড এখান থেকে জম্মু ও কাশ্মীর, লাদাখ ইত্যাদি থেকে শুরু করে এদিকে অরুণাচল প্রদেশের দিকে পর্যন্ত এই হিমালয়ান ট্রান্সহিমালয় একটি যায়। ঠিক আছে, সমস্ত ট্রান্স আছে এখানে, মানে সিরিজের অফ মাউন্টেন্স আছে। তো অরুণাচল প্রদেশ আছে, সিকিম আছে, নর্থ বেঙ্গল আছে। তেমনি ইন্দ্র বর্মা স্টেটস, নর্থ ইস্ট ইন্ডিয়া, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ইত্যাদিও আমরা দেখতে পাই। আবার ওয়েস্টার্ন ঘাট এবং শ্রীলঙ্কার সাইডে আমরা যদি দেখি কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, এইসব স্থানে আমরা বায়োডাইভার্সিটিকে দেখতে পাই। একটু সামান্য আলাদা আলাদা কালার ব্যবহার কি জাস্ট হাইলাইট করার জন্য। তারপরে যে সুন্দরবন ইনক্লুডস নিকোবর আইল্যান্ড, আন্দামানের নিকোবর আইল্যান্ডকে আমরা দৃশ্যমান করেছি। সুন্দরবন মেনলি ওয়েস্ট বেঙ্গলের সাইটে পাওয়া যায় এমন একটা ম্যানগ্রোভ ফরেস্ট এখানে আছে সুন্দরবন। ঠিক আছে, আচ্ছা, সুন্দরবন বলছি বারবার, তো সুন্দরবনের কথা মনে এসেছে বলে বলছি, সরি। তো নর্থ বেঙ্গলে সুন্দরবন আছে, এখানে হলো সান্ডারল্যান্ড, ঠিক আছে, সান্ডারল্যান্ড। তো সান্ডারল্যান্ড গুলি অ্যাকচুয়ালি সান্ডারল্যান্ড মানে কি, কেন এটাকে সান্ডারল্যান্ড গুলি? স্যান্ড ডিপোজিট হয়ে হয়ে আন্দামান নিকোবর আইল্যান্ডের জন্ম হয়েছে। স্যান্ড গুলি ডিপোজিট হয়ে হয়ে তার নাম হলো সান্ডারল্যান্ড বলে এটাকে আমরা জানি। আর এই স্থানেও অনেকটি বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম গড়িয়ে উঠেছে ডে বাই ডে বিকজ অফ লেস। এই কারণ হলো এই স্থানে কোনো বসতি নেই, এবং ফলে পশু পক্ষী, গাছগাছালি ইত্যাদি যেরকম জন্ম নিয়েছে, এগিয়েছে এবং প্রস্ফুটিত হয়েছে, সেই কারণে এটাকে বায়োডাইভার্সিটি হটস্পটে বা পরিণত করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে। তো ইন্ডিয়াতে দেখা গেলে চারটা মেইনলি এরিয়া সাইট আছে যে জায়গায় আমরা বায়োডাইভার্সিটি হটস্পটকে গণ্য করি। ইম্পর্টেন্ট টার্মস আমরা যদি দেখি, এন্ডেমিক স্পেসিস মানে কি? যার উপরে খাতরা বেশি, লুপ্ত হওয়ার চান্স বেশি, ফাউন্ড অনলি পার্টিকুলার রিজন অ্যান্ড নট ন্যাচারালি অকারিং এলসওয়্যার। এবং এই স্পেসিস গুলা রেয়ারলি পাওয়া যায়, আর এটা সব জায়গায় জন্ম নেওয়া বা প্লান্টেশন করা পসিবল নাই। তো পার্টিকুলার স্থানেই এই ধরনের স্পেসিস প্লান্ট গুলা পাওয়া যায়। তারপর হিস্টোরিক স্পেসিস, এমন একটা স্পেসিস দ্যাট হ্যাজ এ মেজর ইম্প্যাক্ট অন ইটস ইকোসিস্টেম। কিস্টোন স্পেসিস মানে ইকোসিস্টেমকে যে দড়িয়ে রেখেছে বা ইকোসিস্টেমের মেজর পার্ট হিসেবে তাকে গণ্য করা হয়। এখানে হাতে একটা ফটো নিয়েছি, তো জাস্ট ফর এক্সাম্পল বা যদি আমি বলি, যেমন কাক আছে, ঈগল আছে, বা অন্য 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 কোনো পশু হতে পারে, যা কি করে একটা ইকোসিস্টেমের যে বাঘ আছে, যে চেইন আছে, চেইনকে কি করে কন্টিনিউ করে রাখে। মনে করো কাক টাক সব মরে গেল, পচা গোলা যেসব জিনিস আছে এইসব জিনিসকে কে খাবে? শহরে আজকাল কাক টাক কম পাওয়া যায়, বা কাক টাক বা এই ইগলস এইসব প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে বলে নোংরা বা নর্দমা গলিতে পচা গোলা সবকিছু দেখা যাচ্ছে। না হলে তাদেরকেই প্রকৃতি বানিয়েছে এই ইকোসিস্টেমকে ব্যবস্থিতভাবে রাখার জন্য। আচ্ছা, বেশি কথা না বলে নেক্সট, ফ্ল্যাগশিপ স্পেসিস। ফ্ল্যাগশিপ মানে স্পেশালি ইউজ এজ এ সিম্বল টু প্রমোট কনজারভেশন। ঠিক আছে, কিছু স্পেসিস যেগুলিকে আমরা এজ এ সিম্বল আমরা ইউজ করি টু প্রমোট কনজারভেশন। কি কনজারভেশন প্রমোট করার জন্য, ঠিক আছে, বাঁচিয়ে রাখার জন্য বা কনজার্ভ করার জন্য। তারপর আমব্রেলা স্পেসিস,
কেন তার নাম আমব্রেলা স্পিসিস? প্রোটেকশন অফ দিস স্পিসিস হেল্পস ইন দি প্রোটেকশন অফ মেনি আদার স্পিসিস। তাকে আমব্রেলা বলে, মানে এই স্পিসিসকে যদি বাঁচিয়ে রাখি তাহলে অন্যান্য অনেকটা স্পিসিস আমরা বাঁচিয়ে রাখতে পারবো, কারণ অনেকটা এটার উপর ডিপেন্ডেন্ট আছে। এক্সাম্পল, যদি আমরা গাছকে বাঁচিয়ে রাখি, তো গাছ বাঁচলে জীবজন্তু বাঁচবে, মানুষও বাঁচবে। তো গাছ ইজ অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শুধু এটা বললাম, তোমরা নিজে বুঝে নিও। আমি কোনো না কোনো একটা স্পেসিসের কথা উল্লেখ করতে পারি। আচ্ছা, তারপর সেটি আবার ডিসকাস করবো IUCN রেড লিস্ট endangered species. IUCN রেড লিস্ট endangered species. তো এই লিস্ট আবার কি দেখবো? এই লিস্টে দেখবো এক্সটিং হয়ে গেছে, যেমন এক্সটিং মানে নাই, গায়ব। ঠিক আছে, গায়ব। তো এটাও কি আছে? রেড লিস্টে আছে, IUCN এর রেড লিস্টে আছে। তারপর EW মানে কি? এক্সটিং ইন দি ওয়াইল্ড। এক্সটিং ইন দি ওয়াইল্ড মানে সার্ভাইভস অনলি ইন ক্যাপটিভিটি অর কাল্টিভেশন। কোন জায়গায় বাস করতে পারে? ক্যাপটিভিটি বা কাল্টিভেশনে বাস করতে পারে, জঙ্গলে। ঠিক আছে, জঙ্গলে ইত্যাদি বাস করতে পারে, এমন জিনিসগুলো প্রায় গায়েব হচ্ছে। ঠিক আছে, এক্সটিং। সিএ মানে কি? ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড। ক্রিটিক্যাল এনডেঞ্জার্ড মানে কি? মানে হাইলি ফোকাস দিতে হবে। এইটা কোশ্চেন আসতে পারে, ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড কি, এক্সটিং কি, এক্সটিং এর ওয়াইল্ড কি। ফেসিং এ এক্সট্রিমলি হাই রিস্ক অফ এক্সটিংশন ইন দি ওয়াইল্ড। ঠিক আছে, কোনো একটা জঙ্গলি বা জঙ্গলে বাস করা স্পেসিস আছে যেটা প্রায় 0% বা 0.1% বা সামথিং এই সংখ্যার মধ্যে পড়ে, মানে নেই, বর্তমানে পৃথিবীতেই নেই, লুপ্তপ্রায় হয়ে গেছে। তাকে কি বলে? ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড। সামান্য যদি বেঁচে থাকে ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। নেক্সট, ইএন মানে কি? এনডেঞ্জার্ড। ঠিক আছে, ফেসিং এ হাই রিস্ক অফ এক্সটিংশন ইন দি ওয়ার্ল্ড। বাকি সব থেকে অ্যাটলিস্ট এটা মানে বর্তমানে আছে, কম সংখ্যায় আছে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যেতে পারে। কিন্তু এগুলা যারা লুপ্ত হয়ে গেছে সেটা আর পাওয়ার কোনো কারণ নেই। বিইউ মানে কি? vulnerable, facing a high risk of extinction in the wild. Facing a high risk of extinction in the wild. Anti মানে কি? Near threatened, close to being at risk in the near future. Close to being at risk in the near future. Anti মানে কি? Near threatened মানে ভবিষ্যতে এটা গায়েব হয়ে যেতে পারে। LC মানে কি? Least concern, wide spread and abundant species, মানে যাকে বলে দেওয়া হয়েছে পৃথিবীতে আছে কিন্তু তাদের দরকার নেই বলে তাদেরকে অ্যাবান্ডন করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। নেক্সট, ডাটা ডেফিসিয়েন্ট। ডাটা ডেফিসিয়েন্ট মানে হলো নট এনাফ ইনফরমেশন অ্যাভেলেবল। নট এনাফ ইনফরমেশন অ্যাভেলেবল। এনি মানে কি? নট এভালুয়েটেড, নট এভালুয়েটেড, নট ইয়েট অ্যাসেস, নট ইয়েট অ্যাসেস। Important species examples critically endangered সিয়ার, যেমন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটা ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড মানে 1 or 2 পিস আছে। টিকি হক আসামের টিকি হক যেটা আছে সেটাও লুপ্তপ্রায় অবস্থায় আছে। হোয়াইট রাম বালচার বর্তমানে নাই বললেই চলে, তো ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড অবস্থায় আছে, কোয়েশ্চন আসতে পারে। তারপর এনডেঞ্জার্ড মানে তাদের সামান্য সংখ্যা আছে কিন্তু ভবিষ্যতে এটাও গায়েব হয়ে যেতে পারে যদি আমরা এটা সংরক্ষণ করে রাখি না। নাও vulnerable মানে যেমন ওয়ান হর্ন রাইনো এবং ব্লেড ভাল্লুক যেটা আছে,
vulnerable মানে তাদেরকে বেশি মায়াতে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা জানবো যে কনজারভেশন মেথড কি। ইন situ conservation of species in their natural habitat, তারা ন্যাচারাল হ্যাবিটেটে কনজারভেশন করতে হবে, যেমন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, বায়োস্ফিয়ার রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ, কমিউনিটি রিজার্ভ। তারা যেরকম জঙ্গলে জন্ম হয়েছে, জঙ্গলে বাস করে, এরকম তারা জঙ্গলে হ্যাবিটেট হয়ে গেছে। তাদেরকে মানুষের মতো সোসাইটিতে এনে সুন্দরভাবে বাস করতে দিলে ওদের নিজের নেচারকে ওরা ভুলে যাবে এবং ধীরে ধীরে অ্যাডপশন যে কারণে ওরা কি পশুই থাকবে না, মানুষও থাকবে না, কিছু থাকবে না, এবং তারা ওদের ইচ্ছা বাঁচা ঘোরাফেরা সমস্ত কি জেলের মতো হয়ে যাবে। গতিকে তাদেরকে আমরা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ, কমিউনিটি রিজার্ভ ইত্যাদিতে আমরা রাখার চেষ্টা করি। এক্স সিটু কনজারভেশন মানে কি? কনজারভেশন অফ স্পিসিস আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, যেমন জু, বোটানিক্যাল গার্ডেন, গেনি ব্যাংক, সিড ব্যাংক, শিশু কালচার, ক্যাপটিভ ব্রিডিং। তো এটা হলো নন ন্যাচারাল জু। আমরা জু বানিয়ে নিলাম আর্টিফিশিয়াল মানুষের দ্বারা এমন একটা এরিয়াতে। বোটানিক্যাল গার্ডেন তো তোমরা ঘুরে যাও, এমন একটা এরিয়াকে বাউন্ডারি দিয়ে আমরা নাম দিয়ে দিলাম বোটানিক্যাল গার্ডেন, কয়েকটা গাছগাছালি লাগালাম আর গাছের নামগুলো দিয়ে দিলাম, তাতে দু একটা যে গাছগাছালিগুলা ইম্পর্টেন্ট আছে সেগুলা রোপণ করে দিলাম আর বলে দিলাম বোটানিক্যাল গার্ডেন। জেল ব্যাংক মানে কি? যেগুলা অত্যেকটি রেয়ার এবং অত্যেকটি ইম্পর্টেন্ট, সেটাকে সিড হিসেবে হয় বা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। আর সিড ব্যাংক একটু আগে বলেছিলাম যে সিড, প্রত্যেক গাছের সিড আছে, বিচি আছে, এই বিচিগুলো যদি থাকে না ভবিষ্যতে তো গাছই থাকবে না। তো সিডগুলো অনেক কি গাছের সিডই নেই, ঠিক আছে, বিচি নেই। বিচি না থাকলে ভবিষ্যতে না ফসল হবে, না কোনো গাছ ফুটবে, না কিছু না। এর অনেক ধরনের গাছ, ফসল, শাকসবজি ইত্যাদি আমরা হারিয়ে ফেলেছি, কারণ সিডই নেই, সিড গায়ব। এবং বর্তমানে যা আছে তা আর্টিফিশিয়াল, মানে 2-3 ধরনের গাছের জিন নিয়ে মিলিয়ে পুরানো একটা প্ল্যান্টকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আর্টিফিশিয়াল বলে, ঠিক আছে, যাকে আমরা নর্মালি হাইব্রিড বলে থাকি। তারপর টিস্যু কালচার, ঠিক আছে। আর ক্যাপটিভ ব্রিডিং মানে আমরা নিজে ব্রিডিং করে চারা বানানো ইত্যাদি। তো সরাসরি ভাবে আমি যতটা পারছি ততটা আমি বুঝিয়ে ধীরে ধীরে আজকের ভিডিওটি এক্সপ্লেন করেছি। আশা করি তোমরা সবাই বুঝবে এবং আগামীতে বাকি সবগুলো আমরা কমপ্লিট করে নেব। তো এনভায়রনমেন্টাল ইকোলজির ডে 2 আমরা কমপ্লিট করে নিয়েছি। বায়োডাইভার্সিটি হটস্পট অ্যান্ড IUCN রেড লিস্ট। ভিডিওটি দেখে একটু রিভিউ চেষ্টা করো, কারণ ভিডিওটি আমি কোনো টাকা পয়সা অর্জন করার জন্য আমি শেয়ার করছি না, নিজের এক্সপিরিয়েন্স এবং সঠিক ডাইরেকশন এ দেওয়ার চেষ্টা করি। পার্সোনাল কোনো প্রফিট নেই, তো সেটা নিয়ে আমি ভালোভাবে ডিসকাস করতে চাই না। তোমরা যেতে পারো, আর কোনো সাহায্য বা কোনো ডিসকাশন থাকলে কমেন্টে তোমরা রিকোয়েস্ট করতে পারো।